আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুফল পাবে জনগণ, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। জনসেবা ও আইন শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত। প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনের অভিযোগে ৩ প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরও আসামি। প্রতিবেশী দেশ কোনো অন্যায় করলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। সনাতনী ধর্মাবলম্বীদের রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সংখ্যালঘু নির্যাতন ও হামলার বিচারের দাবিতে পঞ্চগড়ের প্রতিবাদ সমাবেশ। সংবিধানে আদিবাসী স্বীকৃতি ও সরকারি চাকরিতে ৫% কোটার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ। এবং দেশের ৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিল সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুফল জনগণ পাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও ২৫তম ব্যাচের রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী মাঠে রয়েছে। জনসেবা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। তাছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে বর্তমানে জনবল কম, তা পূরণই কাজ করছে সেনাবাহিনী। যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। একপেশে ও ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠান ও অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য করার অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, কে এম নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সহ ১৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়। চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন মহানগর বিএনপির সাবেক নেতা মোহাম্মদ ইকরামুল করিম। এ সময় মেট্রোপলিটন পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৪, ১৮ ও ২০২৪ সালের একপেশে ও ভুয়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এবং সংবিধান সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ ভঙ্গ করার কারণে নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা নষ্ট হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামে বিএনপি কর্মীকে হত্যার দায়ে পুলিশের সাবেক আইজি শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজুর আহমেদ সহ ৫ জনের নামে দায়ের করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবু তালেব এই নির্দেশ দেন। বাদীর আইনজীবী জানান, আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। এই সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পিবিআইকে। ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর আবুল হোসেনকে তুলে নিয়ে যায় র্যাব পুলিশ সদস্যরা। পরদিন তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ১২ সেপ্টেম্বর মামলা করেন আবুল হোসেনের স্ত্রী জুলেখা বেগম। প্রতিবেশী দেশের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের উপর কোনো অন্যায় অত্যাচার হলে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রতিবেশী দেশের প্রতি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। ফখরুল বলেন, আওয়ামী লীগ তার অপকর্মের ফল ভোগ করছে। দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ শেখ হাসিনা দেশ ছাড়া হয়েছেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী মানুষ এই দেশের আমানত উল্লেখ করে তাদের রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দেবে, তাই না? এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু আমাদের এই যারা বর্তমানে সরকারে আছে তাদেরকে দিতে হবে। আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে,
আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে, অসৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই। কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে। সেই কাজে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, সরকারকে সব ধরনের সহযোগিতা করতে হবে, কোনোভাবে এই সরকার যেন ব্যর্থ না হয়। সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘুলি ইউনিয়নে বিএনপির আয়োজনে বন্যা দুর্গতদের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সারা উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, জাহাঙ্গীর সহ অন্যান্যরা। সারা দেশে সংখ্যালঘু নির্যাতন, তাদের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের বিচার সহ ৮ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সংখ্যালঘু অধিকার আন্দোলনের নেতাকর্মীরা। পঞ্চগড়ে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সংখ্যালঘু অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক অন্তু রায়, গোকুল বর্মন, জয়তী বিশ্বাস, পঞ্চগড় জেলার সমন্বয়ক দীপু রায়, সাধন দত্ত সহ অন্যান্যরা। সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি, সরকারি চাকরিতে ৫% কোটা সংস্করণ, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু সহ ৮ দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। পাহাড়ি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন এর ব্যানারে মার্চ ফর আইডেন্টিটি শীর্ষক এই কর্মসূচিতে খাগড়াছড়ি ও রাঙামাটির হাজার হাজার মানুষ অংশ নেয়। এই উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গি স্কোয়ারে এসে শেষ হয়। সারা দেশে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে নওগাঁয় সমাবেশ ও মানববন্ধন করেছে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা শাখা। দুপুরে শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহেদ ফেরদৌস আল মামুন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিট টিপু সুলতান সহ অন্যান্যরা। বক্তারা শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই দাবিতে শেরপুরে সমাবেশ ও মানববন্ধন করেছে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। দুপুরে শহরের থানা মোড়ে সমিতির জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির শেরপুর জেলার সভাপতি ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যানি সুরাইয়া মিলোজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সহ অন্যান্যরা। গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে আজ অনেকটাই স্বাভাবিক আশুলিয়া শিল্পাঞ্চল এলাকা। সকালেই খুলেছে সব পোশাক কারখানা। সকাল থেকে দল বেঁধে শ্রমিকদের কারখানাগুলোতে প্রবেশ করতে দেখা গেছে। উৎপাদন কার্যক্রম যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য কারখানা কর্তৃপক্ষ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা টহল দিচ্ছে। এদিকে পোশাক কারখানাগুলোর সামনে অপ্রীতিকর ঘটনা এড়াতে পাহারা বসিয়েছে সাভার উপজেলা বিএনপির নেতাকর্মীরা। খুলনা পুলিশ কর্তৃক এক যুবকের 2 চোখ তুলে নেওয়ার অভিযোগে 7 বছর পর মামলা হয়েছে। 11 পুলিশ ও আনসার সহ 12 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী শাহজালালের মা রেনু বেগম। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী জানান, 2017 সালের 18 জুলাই রাতে শাহজালাল তার শিশু কন্যার জন্য দুধ কিনতে খালিশপুরের নয়াবাটি রেল লাইন বস্তি কলোনির রাস্তায় যায়। এ সময় তৎকালীন ওসি নাসিম খানের নির্দেশে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে তার পরিবারের লোকজনের কাছে 1.5 লাখ টাকা দাবি করে পুলিশ। টাকা দিতে না পারায় বাইপাস এলাকায় নিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে তার 2 চোখ তুলে নেওয়া হয়। পরে ক্রস ফায়ারের হুমকি দিয়ে মামলা করতে বাধা দেয় পুলিশ। দেশের আরও 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে সই করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শাহিনুর ইসলাম। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম বন্ধে জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি। সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর সীমান্ত এলাকায় ২৮ বিজিবির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সিলেট বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম থেকেও বিরত থাকার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে সকলকে এই বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। সভা শেষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২.৫ কেজি গাঁজা। জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, জীবননগর থানাধীন বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালান তারা। এ সময় মাদক ব্যবসায়ী আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ১.৫ কেজি গাঁজা সহ আরো ২ মাদক ব্যবসায়ী মামুন ও আজিমকে গ্রেপ্তার করেন তারা। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ২০% শুল্ক আর $৪০৫ ভারত থেকে 4টি ট্রাকে ১২৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে আসে। হিলি বন্দরের ব্যবসায়ীরা জানান, ভারতে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ১৩ সেপ্টেম্বর থেকে রপ্তানিতে 40% শুল্ক কমিয়ে 20% এবং রপ্তানি মূল্য টন প্রতি $৫৫০ থেকে $১৪৫ কমিয়ে $৪০৫ নির্ধারণ করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। তবে ভারতের কাস্টমস সার্ভারে সেটি সংযুক্ত না হয় পেঁয়াজ আমদানি গত 2 দিন ধরে বন্ধ ছিল। জটিলতা কাটিয়ে গতকাল থেকে আমদানি শুরু হয়েছে। সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে নতুন করে আর কোনো টেরোরিস্টের জন্ম যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, বিগত সরকারের সময় পারিবারিকভাবে রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিলেও এখন থেকে আর কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, রুহুল আমিন সাগর, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল সহ অন্যান্যরা। ধামরাইয়ে দিন দিন বস্তায় আদা চাষে জনপ্রিয় হয়ে উঠেছে। এখন কৃষকরা বাণিজ্যিকভাবে এই পদ্ধতিতে আদা চাষ শুরু করেছেন। এভাবে চাষ করায় খরচ কম আর লাভ বেশি হচ্ছে বলে জানান কৃষকরা। স্থানীয় কৃষি অফিসার জানান, এই পদ্ধতিতে আদা চাষে পানি, কীটনাশক ও সার প্রয়োগ সহ অন্যান্য খরচ অনেক কম। ধামরাই উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান বলেন, এবছর ২০,০০০ বস্তায় আদা চাষ হয়েছে। আদা চাষিদের সবসময় প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে বাজারে এসব আদার প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। ঠাকুরগাঁওয়ে চলছে ওরাও সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম। পরিবারের সুখ শান্তি ও সুস্থতা কামনায় কারাম নামের বিশেষ বৃক্ষের বন্দনায় মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়। মঙ্গলবার রাতে সদর উপজেলার শালন্দর ইউনিয়নের ৫ পীরডাঙ্গা গ্রামে এই শুরু হয় উৎসব। পরদিন কারাম গাছের পূজা অর্চনা শেষে নদীতে ভাসিয়ে দিয়ে এই উৎসবের সমাপ্তি হবে। উপোস থাকা ও তার ভাঙার পর নাচ, গান ও পূজা অর্চনার মধ্য দিয়ে 2 দিন ব্যাপী চলে এই উৎসব। ভাদ্র মাসের শুল্কা একাদশী তিথিতে এই উৎসব পালিত হয়। সব বয়সের ওরাও সম্প্রদায়ের লোকজন গানের সুরে সুর মিলিয়ে গাছ দেবতার প্রার্থনায় মেতে ওঠে। আধুনিক বাদ্যযন্ত্রের দখলে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে একতারা দোতারার মতো আদি বাদ্যযন্ত্র। হারিয়ে যাচ্ছে বাউল গান।
গানকে ধরে রাখতে বাবার পুরনো পেশা দোতারা বানিয়ে জীবিকা নির্বাহ করছেন যশোরের বাউল শিল্পী মকবুল হোসেন। যদিও অর্থের অভাবে এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না তিনি। যশোরের প্রতিনিধি তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। বাঁচে কেমনি মেঘে বরিশান বিনি। যশোরের ভেকুটিয়া গ্রামের তেঁতুলতলার বাসিন্দা বাউল শিল্পী মকবুল হোসেন। বাউল গানের প্রতি অদম্য নেশা তাকে এতটাই পেয়ে বসেছিল যে বাউল সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। বাউল গানের পাশাপাশি বাবার কাছ থেকে দোতারা তৈরি করাটাও রপ্ত করেছিলেন মকবুল। এক একটি দোতারা তৈরি করতে সময় লাগে 15 দিন, খরচ পড়ে প্রায় 10,000 টাকা, আর মানভেদে বিক্রি হয় 12 থেকে 15,000 টাকায়। মকবুল হোসেন এখানে দোতারা গুলো মান ভালো, তাই সেখানে অর্ডার দিয়েছি, আমি একটা দোতারা নিতে এসেছি। এই দোতারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেল দেয় এবং বিভিন্ন জায়গা থেকে লোক এসে বাসায় এসে নিয়ে যায়। বর্তমানে আর্থিক অনটনের কারণে তিনি একাই দোতারা তৈরি করে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন তিনি ও তার মেয়ে। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই যে আমাকে যদি অর্থনৈতিকভাবে একটু সহায়তা করতে পারতেন এবং এই ব্যবসাটাকে যদি বাণিজ্যিকভাবে বিক্রয়ের ব্যবস্থা করতে পারতেন, তাহলে আমার এই ব্যবসাটাকে আমি আরো প্রসারিত করতে পারতাম। আর্থিক সহায়তা পাওয়া গেলে বাউল মকবুলের তৈরি দোতারা দেশের চাহিদা মিটিয়ে বেশি পরিমাণে বিদেশেও রপ্তানি করা যেত, এমনটাই মত স্থানীয়দের। তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আর না জানি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।